হাজবেন্ডকে একদিন বলেছিলাম, বিয়ের এত বছর হয়ে গেল, প্রত্যেক ঈদে তো আব্বা আম্মাই আমাদের জন্য ঈদের সব বাজার পাঠায়। আমি তো কিছুই দিতে পারি না। আমারও তো আব্বা আম্মাকে কিছু দিতে ইচ্ছে করে। এই ঈদে আম্মাকে একটা কাপড় আর আব্বাকে একটা পাঞ্জাবি কিনে দিতে চাইছিলাম। তখন আমার স্বামী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। হাতে ঘড়ি পড়তে পড়তে আমার দিকে না তাকিয়েই বলল, তুমি কি ইনকাম করো? মুহূর্তেই যেন আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। অনেক আশা নিয়ে কথাটা বলেছিলাম। ভেবেছিলাম তিনি হয়তো হাসি মুখে বলবেন, চলো আজই কিনে আনি। কিন্তু তার বদলে এমন উত্তর শুনতে হবে সেটা কখনো ভাবিনি। চোখের পানি লুকিয়ে সাহস করে বললাম, তুমি তো ইনকাম করো, তাহলে আমার বাবার উপহার নাও কেন? আমার বাবার বাড়ি থেকে যতক্ষণ উপহার না আসে ততক্ষণ তোমাদের পরিবারের লোকজনের মুখের দিকে তাকানো যায় না। আমার কথা শেষ হতে না হতেই তিনি রেগে গিয়ে বললেন, ও, এখন তুমি সেই উপহার নিয়ে খোঁটা দিচ্ছ? লাগবে না উপহার। তোমার বাবাকে বলে দিও, মেয়ের জামাইকে উপহার দিয়ে যদি খোঁটা শুনতে হয় তাহলে আর কিছু পাঠাতে হবে না। আমি তাড়াতাড়ি বললাম, না, আমি খোঁটা দেইনি, আমি শুধু বলতে চেয়েছিলাম। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগে তিনি ধাপ করে দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন। আমি বিছানায় বসে রইলাম। শব্দ করে কাঁদারও শক্তি ছিল না, শুধু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমার বাবা 3 মেয়ের বাবা, আমি সবার ছোট। বড় 2 বোনেরও অভাবের সংসার, তারাও বাবাকে কিছু দিতে পারে না। অথচ আমার ধনী করে বিয়ে হয়েছে বলে সবাই ভাবে আমি অনেক সুখে আছি। কিন্তু কেউ জানে না, আমার স্বামীর সামর্থ্য থাকার পরও কোনোদিন তিনি আমার বাবা মায়ের জন্য একটা ঈদের উপহার পর্যন্ত কিনে দেননি। বরং মাঝে মাঝে বলতেন, তোমার বাবা যদি এই ঈদে কিছু না দেয় তাহলে মানুষ কি বলবে? পাড়াপড়শির কাছে আমাদের মান সম্মান থাকবে? এই কথাগুলো শুনলেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত। আমার বাবা নিজের কষ্ট কখনো মুখে প্রকাশ করেন না, কিন্তু প্রতি ঈদে 3 মেয়ের বাড়িতে উপহার নিয়ে ছুটে বেড়ান। শুধু জামাই না, আমার শ্বশুর শাশুড়ির জন্য আলাদা কাপড় কেনেন। এমনকি আমার বিয়ে না হওয়া ননদের জন্য আমার সমান দামে 3 পিস কিনে আনেন। আমি মাঝে মাঝে আল্লাহকে শুধু একটা প্রশ্নই করি, আমার বাবাকে একটা ছেলে দিলে কি খুব বেশি ক্ষতি হতো? তাহলে হয়তো এই বৃদ্ধ বয়সেও তাকে 3 মেয়ের সংসারের সম্মান বাঁচাতে এভাবে রোদে ঘামে ছুটে বেড়াতে হতো না। ঈদের 3 দিন আগে দুপুরবেলা হঠাৎ বাবা চলে এলেন। আগে থেকে কোনো খবর দেননি। এক হাতে বড় কয়েকটি শপিং ব্যাগ, অন্য হাতে মিষ্টির প্যাকেট। কপাল জুড়ে ঘাম, মুখে ক্লান্তির ছাপ। তবুও আমাকে দেখেই হাসলেন। কিরে মা, কেমন আছিস? ব্যাগগুলো হাতে নিয়ে বুঝলাম কত ভারী। ভেতরে খুলে দেখি সবার জন্য আলাদা আলাদা উপহার। শ্বশুরের জন্য পাঞ্জাবি, শাশুড়ির জন্য শাড়ি, স্বামীর জন্য পাঞ্জাবি, ননদের জন্য 3 পিস, আমার জন্য 3 পিস। সবার কথা বাবার মনে রেখেছেন, শুধু নিজের জন্য কিছু কেনার কথা মনে রাখেনি। আমি অনেকবার বললাম, আব্বা আজকে খেয়ে তারপর যেও। বাবা মুচকি এসে বলে, সময় নেই মা, তোর বড় 2 বোনের বাড়িতেও যেতে হবে, ওদের অপেক্ষা করানো ঠিক হবে না। বলে আমার মাথায় হাত রেখে বেরিয়ে গেলেন। আমি দরজার সামনে দাঁড়িয়ে বাবার চলে যাওয়া দেখছিলাম। রোদের মধ্যে ধীরে ধীরে হাঁটছিলেন। মনে হচ্ছিল বয়স যেন একদিনেই তার 10 বছর বেড়ে গেছে। সেদিন বুকের ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, আমি এত বড় হয়েও কোনোদিন বাবার হাতে একটা পাঞ্জাবি তুলে দিতে পারলাম না। ঈদের আনন্দ শেষ হতে না হতে আমাদের বাড়িতে আরেকটা সুখবর এলো। আমার ননদের বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটা সরকারি চাকরি করে, ঈদের ছুটিতে বাড়ি এসেছিল। আর সেই সুযোগেই 2 পরিবারের কথাবার্তা চূড়ান্ত হয়ে যায়। বাড়ির সবাই আনন্দে ব্যস্ত হয়ে পড়ল। ননদের বিয়ের আনন্দে পুরো ঘর যেন এক নতুন আলোয় সেজে উঠল। শ্বশুর শাশুড়ি আর স্বামীর মুখে হাসি আর ধরে না। ছেলে সরকারি চাকরি করে, উপরন্তু তাদের পরিবার আমাদের চেয়ে অনেক বেশি ধনী। একমাত্র মেয়ের এমন জায়গায় বিয়ে হচ্ছে ভেবে শাশুড়ি আম্মা যেন আকাশে উড়ছিলেন। কিন্তু সেই আনন্দের ঝলমলে আলোর আড়ালেও আমার জন্য জমা হচ্ছিল এক নির্মম অপমান। বিয়ের আগে থেকেই শাশুড়ি আম্মা আমাকে খোঁচা দিয়ে কথা বলা শুরু করলেন। একদিন সকালে চা দিতে গেলে তিনি বেশ হুকুমের সুরে বললেন, হ্যাঁ গো, তোমার বাপ মাকে আসতে বলো, বিয়ের তো আর মাত্র 3 দিন বাকি। বাড়ি ভর্তি এত কাজ, মেহমান আসছে, তুমি একা হাতে সামলাতে পারবে? তোমার মা বাবা আগে ভাগে আসলে তো ঘরের কাজে একটু সাহায্য করতে পারে। কথাটা শুনেই আমার বুকটা ছ্যাদ করে উঠল।
আমি ভালো করে জানি উনি কেন আমার মা বাবাকে 3 দিন আগে থেকে ডেকে পাঠাতে চাইছেন। আত্মীয় স্বজনের সামনে আমার সহজ সরল বাবা মাকে বাড়ির কাজের লোক বানিয়ে খাটাতে চান। ওনাদের সে অপমান দেখার চেয়ে নিজের বুকে পাথর চেপে রাখা অনেক ভালো। আমি নিচু গলায় শুধু বললাম, ওনারা আসবেন আম্মা, বাড়িতে একটু জরুরি কাজ আছে তো, তাই বিয়ের দিন সকালে চলে আসবেন। আমার স্বামী পাশে বসে পেপার পড়ছিল। সে এক পলক আমার দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হেসে বলল, হ্যাঁ, বড়লোক বেহাই তো, ওনাদের তো আবার প্রোটোকল আছে। একদম শেষ মুহূর্তে সে রাজকীয়ভাবে উপস্থিত হবেন। আমি কোনো উত্তর দিলাম না। চায়ের কাপটা টেবিলে রেখে সোজা রান্নাঘরে চলে এলাম। চোখের কোণে জমা হওয়া পানিটুকু পরম যত্নে লুকিয়ে ফেললাম। বাবার আত্মসম্মান রক্ষা করতে গিয়ে আমাকে প্রতিপদে এমন কত কথা সহ্য করতে হয় তা কেবল ওপরওয়ালাই জানে। অবশেষে বিয়ের দিন এলো। পুরো বাড়ি আলোয় ঝলমল করছে, গান বাজছে। দুপুরবেলা আমার বাবা মা এসে উপস্থিত হলেন। বাবার পরনে সে আগের স্ত্রী করা পাঞ্জাবিটা, আর মায়ের গায়ে এটা অনেক আগের, যেটা সবসময় যত্ন করে রেখে দেয়। আমার দিকে তাকিয়ে বাবা মলিন হাসলেন, কিন্তু সেই হাসির আড়ালে আমি দেখতে পাচ্ছিলাম তিনি মেয়ের বিয়ের খরচ আর লোকলজ্জার হাত থেকে বাঁচতে বাঁচতে মানুষটা কতটা ক্লান্ত। আমার শ্বশুর শাশুড়ি বাবা মাকে দেখে এক প্রকার পাত্তা না দেওয়ার মতোই মুখ ফিরিয়ে অন্য মেহমানদের খাতিরদারি করতে লাগলেন। আমার স্বামীও শুধু দূর থেকে একটা সালাম দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। আমি বাবাকে একটা চেয়ারে বসিয়ে এক গ্লাস ঠান্ডা পানি দিতে গেলাম। বাবা আমার মাথায় হাত রেখে ফিসফিস করে বললেন, মারে, জামাইকে আর তোর শ্বশুরকে বলে দিস বিয়ের উপহারের যা যা বাকি ছিল আমি সব এনেছি। তোর বোনদের কাছ থেকে কিছু ধার দেনা করে হলেও কোনো কমতি রাখিনি। বাবার কথাটা শুনে আমার গলাটা কান্নায় আটকে এলো। নিজেদের জন্য একটা নতুন জামা না কেনা মানুষটা মেয়ের জামাইয়ের স্বজনদের কাছে যেন ছোট না হতে হয়, তার জন্য নিঃস্ব হয়ে গেছেন। বুলবুল ভাইয়ের বাড়ির লোকজন যখন বরযাত্রী নিয়ে এলো, তখন চারপাশের দৃশ্যটাই বদলে গেল। ওনাদের চালচলন, দামি পোশাক আর অহংকার যেন পুরো প্যান্ডেলে ছড়িয়ে পড়ল। মিথিলার শ্বশুর শাশুড়ি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে প্রবেশ করলেন। আমার শ্বশুর শাশুড়ি ওনাদের খাতির যত্ন করার জন্য পায়ে তেল দেওয়ার বাকি রাখছিলেন না। হাত জোর করে এক একটা কথা বলেছিলেন, যেন ওনারা কোনো দেশের প্রধানমন্ত্রী। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে বরযাত্রীরা মিথিলাকে তাদের রাজপ্রাসাদের মতো আলো ঝলমলে বাড়িতে নিয়ে গেল। শাশুড়ি আম্মা বিদায়ের সময় বুক চাপড়ে কাঁদলেও ওনার চোখের কোণে ছিল এক অদ্ভুত তৃপ্তির হাসি। এত ধনী আর পাওয়ারফুল পরিবারে মেয়েকে দিতে পেরে উনি নিজেকে যেন ধন্য মনে করছিলেন। বিয়ের 5 দিন পর নিয়ম অনুযায়ী মিথিলাকে নাওয়ের আনা পালা। আমি, আমার স্বামী, শ্বশুর আর শাশুড়ি আম্মা, আমরা 4জন মিলে রওনা হলাম। যাওয়ার আগে শাশুড়ি আম্মা এলাহি কারবার শুরু করলেন। নিজের পছন্দের সেরা মিষ্টি, উপহার সামগ্রী আর বিশেষ করে খাঁটি দুধের তৈরি গ্রামের স্পেশাল দইয়ের হাঁড়ি অর্ডার দিয়ে বানিয়ে নিলেন। সারা রাস্তা উনি আমার স্বামীকে বুঝিয়ে বললেন, দেখলি তো বাবা, মেয়েকে রাজরানীর মতো জায়গায় দিয়েছি। আমরাও যে কোনো অংশে কম না, এই উপহারগুলো দেখলেই ওনারা বুঝে যাবেন। আমার স্বামীও গর্বে বুক ফুলিয়ে মাথা নাড়ল। আমি গাড়ির এক কোণে চুপচাপ বসে বাইরে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবছিলাম, যে অহংকার আর ভাব নিয়ে ওনারা ওনাদের বেহাইয়ের বাড়িতে যাচ্ছেন, সে একই ভাব যদি ওনারা আমার বাবা মায়ের সাথে দেখাতেন, তাহলে আমার মা বাবা অনেক খুশি হতো। অবশেষে আমরা যখন মিথিলার শ্বশুরবাড়ির বিশাল আলিশান গেট দিয়ে ভেতরে ঢুকলাম, তখন আমাদের চোখ কপালে ওঠার জোগাড়। চারপাশের জাঁকজমক দেখে আমার শ্বশুর শাশুড়ি যেন একটু থমকে গেলেন। ড্রয়িং রুমে পা রাখতেই মিথিলার শাশুড়ি একগাল কৃত্রিম হাসি নিয়ে এগিয়ে এলেন। কৌশল বিনিময়ের পর আমরা নিয়ে যাওয়া শপিং ব্যাগ আর দইয়ের হাঁড়িটা রাজকীয় টি টেবিলে রাখলাম। শাশুড়ি আমা বেশ সগর্বে বললেন, বেয়ান সাহেবা, এই দইটা একদম খাঁটি দুধের, আমাদের গ্রামের বিশেষ কারিগর দিয়ে বানিয়ে এনেছি, আপনাদেরও খুব পছন্দ হবে। কথাটা শুনে মিথিলার শাশুড়ি এক মুহূর্তের জন্য দইয়ের হাঁড়িটার দিকে তাকালেন। ওনার মুখে একটা চরম তাচ্ছিল্য আর ঘৃণার ছাপ ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে উনি পাশের কাজের লোকটিকে দেখে বেশ চড়া গলায় বললেন, এই শোন, এই দই আর মিষ্টিগুলো রান্নাঘরে নিয়ে যা, তোরা নিজেরা ভাগ করে মিলে খেয়ে ফেলিস। কথাটা বলেই উনি আমার শ্বশুরের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, আসলে বিআই সাহেব, মনে কিছু করবেন না, আমরা তো বাইরের এসব নর্মাল দই মিষ্টি একদমই খাই না।
আমাদের পেটে সহ্য হয় না। গ্রামের লোকেরা এগুলো বানাতে হাতে কোনো কিছু দেন না, মশা মাছির মাঝে রাখে আর রুচিতেও বাঁধে। বুলবুলের বাবা তো নামি 5 স্টার হোটেলে ছাড়া কোথাও অর্ডারই দেন না। মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমের আবহাওয়া থমথমে হয়ে গেল। আমার শ্বশুরের মুখের হাসিটা যেন এক লহমায় মিলিয়ে গেল। আর যে শাশুড়ি আম্মা এতক্ষণ গর্বে ভাসছিলেন, ওনার মুখটা কালো হয়ে একেবারে ছায়ের মতো হয়ে এলো। আমার স্বামী পাশে বসে আড়ষ্ট হয়ে রইল। নিজের চোখে নিজের পরিবারের এমন প্রকাশ্য অপমান দেখে তার আর কোনো কথা ফুটছিল না। যে নির্মমতা ওনারা আমার সহজ সরল বাবার সাথে বছরের পর বছর ধরে করে এসেছেন, বাবার আনা উপহারকে তুচ্ছ করা, অপমান করা, আজ ঠিক সেই একই বিষাদময় তিক্ততা ওনাদের গিলে খেতে হলো। মিথিলার শ্বশুরবাড়িতে সেই চরম অপমানের পর পুরো পথটা গাড়ির ভেতর কেউ একটা কথাও বলল না। যে শাশুড়ি আম্মা এত আশা, এত অহংকার নিয়ে বুকে একরাশ গর্ব বয়ে বেরিয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন বিয়ান সাহেবা মন জয় করে আসবেন, ওনার সেই সব আশা এক লহমায় চুরমার হয়ে গেছে। পুরোটো রাস্তা উনি আর শ্বশুরমশাই চুপচাপ জানালার বাইরে তাকিয়ে রইলেন। ওনাদের এই অপমান দেখে আমার মনের কোনায় এক অচেনা কষ্ট আর শিক্ষা পাওয়ার তৃপ্তি পাশাপাশি ভাসছিল। যে বিষ ওনারা এত বছর ধরে আমার বাবাকে খাইয়ে এসেছেন, আজ সে বিষের তিক্ততা নিজেরা গেলে বুঝতে পারলেন অপমান কত ভারী হয়। কথা ছিল মিথিলা 2 দিনের জন্য নাউরে আমাদের সাথে আসবে। শ্বশুরবাড়ির এত অপমান সহ্য করেও শাশুড়ি আম্মা শুধু মেয়ের মুখ চেয়ে কোনো মতে নিজের রাগ চেপে ধরে মিথিলাকে সাথে করে বাসায় নিয়ে এলেন। বাসায় ফেরার পরও ঘরের থমথমে পরিবেশ হালকা হলো না। মিথিলা এসে তার শ্বশুরবাড়ির শানসৌগত আর গয়নাগাটির গল্প করতে লাগলো, কিন্তু শাশুড়ি আম্মা আর আগের মতো লাফিয়ে উঠছিলেন না। এভাবেই কেটে গেল 2 দিন। সংসারের সব কাজ আগের মতোই আমাকে একা হাতেই সামলাতে হচ্ছিল। সকাল থেকে শরীরটা ভীষণ ম্যাজম্যাজ করছিল, চোখ দুটো ভারী হয়ে আসছিল, আর পেটের ভিতর থেকে এক অস্বস্তিকর বমি বমি ভাব উঠছিল। কিন্তু কারো কাছে নিজের কষ্টের কথা বলার জো ছিল না। দুপুরের দিকে রান্নাঘরের কাজ শেষ করে ঘরে ঢুকতেই হঠাৎ মাথাটা তীব্রভাবে ঘুরে উঠল। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে এলো। নিজেকে সামলানোর কোনো সুযোগ না পেয়ে ঘরের মেঝেতেই ধপাস করে পড়ে গেলাম। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। যখন ধীরে ধীরে জ্ঞান ফিরল, তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। পাশে বসে আছি মিথিলা। আমার চোখের পাতা নড়তে দেখে মিথিলা একটা দীর্ঘশ্বাস ফেলে যেন হাঁপ ছেড়ে বাঁচল। উদ্বিগ্ন গলায় বলে উঠল, যাক বাবা, বাঁচলাম। আমার তো টেনশনে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কি হলো ভাবি তোমার? হঠাৎ এভাবে অজ্ঞান হয়ে গেলে যে? আমি অত্যন্ত দুর্বল গলায় আস্তে আস্তে বললাম, সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিল মিথিলা, কেমন যেন বমি বমি ভাবও আসছিল। আমার কথা শেষ হতে না হতে দাঁড়িয়ে থাকা শাশুড়ি মা এক পা এগিয়ে এলেন। ওনার তীক্ষ্ণ দৃষ্টি আমার উপর আটকে গেল। বেশ চড়া আর সন্দেহী গলায় জিজ্ঞেস করলেন, কবে থেকে এমন বমি বমি ভাব হচ্ছে তোমার? আমি নিচু গলায় জবাব দিলাম, গত কয়েকদিন ধরে আম্মা। কথাটা শুনেই শাশুড়ি আমার মুখের ভাব মুহূর্তের মধ্যেই বদলে গেল। ওনার চোখে এক অচেনা আলো চমকে উঠল। তিনি আমার মাথার কাছে এগিয়ে এসে বেশ ভারী গলায় বললেন, ঠিক আছে, এখন আর কথা বলতে হবে না, চুপচাপ শুয়ে বিশ্রাম নাও। বিকেলে তোমাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যেতে হবে। আমি ইতস্ত করে বললাম, না আম্মা, এখন আর অত খারাপ লাগছে না, আমি ঠিক আছি, ডাক্তারের কাছে যেতে হবে না। আমার কথা শেষ করতে না দিয়েই শাশুড়ি আম্মা চোখ গরম করে কড়া স্বরে বললেন, আমার চেয়ে বেশি তুমি বোঝো, যা বলছি চুপচাপ শুনে বিশ্রাম নাও। ওনার সেই ধমকে আমি আর একটা কথা বাড়ানোর সাহস পেলাম না। চুপচাপ চোখ দুটো বুজে শুয়ে রইলাম। বিকেল হতেই শাশুড়ি আম্মা নিজে উদ্যোগী হয়ে আমাকে নামে গাইনোকোলজিস্টের চেম্বারে নিয়ে গেলেন। পুরোটা পথ উনি এক রহস্যময় নীরবতা বজায় রাখলেন। ডাক্তার কিছুক্ষণ আমাকে পরীক্ষা নিরীক্ষা করলেন। কিছু জরুরি টেস্টের পর যখন আমাদের চেম্বারে ডাকা হলো, তখন ডাক্তারের মুখে ছিল এক সুন্দর স্নিগ্ধ হাসি। ডাক্তার শাশুড়ি আম্মার দিকে তাকিয়ে বললেন, অভিনন্দন, আপনার পুত্রবধূ অন্তঃসত্ত্বা, উনি গর্ভবতী, আপনি দাদি হতে চলেছেন। কথাটা যেন কানে বিশ্বাসী হতে চাইছিল না। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবীটা নিস্তব্ধ হয়ে গেল। আমার হাত দুটো আপনা আপনি পিঠের উপর চলে এলো। চোখের কোণ বেয়ে অনবরত আনন্দের পানি গড়িয়ে পড়তে লাগলো। এতদিন যে সোনার খাঁচায় শুধু অপমান আর অবহেলা পেয়ে এসেছি,
সেই খাঁচায় আজ এক পরম পবিত্র অনুভূতির জন্ম হয়েছে। আমার ভেতরে বেড়ে উঠছে আমার আর আমার স্বামীর সন্তান। কথাটা শুনে শাশুড়ি আমার মুখের মেঘ এক মুহূর্তেই কেটে গেল। ওনার চোখে মুখে উপচে পড়ল এক অপরিসীম আনন্দ। ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে চেম্বার থেকে বের হয়ে উনি আমাকে পরম মায়ায় জড়িয়ে ধরলেন। যে মানুষটা এতকাল আমাকে শুধু খোঁচা দিয়ে কথা বলেছেন, তার আচরণে এমন পরিবর্তন দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। বাসায় ফেরার পথে শহরের সবচেয়ে বড় মিষ্টির দোকানে ঢুকে দামি মিষ্টি কিনে নিলেন। গাড়িতে উঠে মিষ্টির প্যাকেটটা আমার কোলে রেখে বেশ নরম গলায় বললেন, ঘরে গিয়েই তোর স্বামীকে খবরটা দিতে হবে। আমার বংশে প্রদীপ আসতে চলেছে। আমার কোলে রাখা মিষ্টির প্যাকেটের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে একটা ভারী প্রশ্ন বারবার দোলা দিতে লাগলো। এই মিষ্টি কি সত্যি আমার মা হওয়ার আনন্দের, নাকি এই সন্তান তাদের বংশে রক্ত বলে এত আদর? আমি আল্লাহর কাছে মনে মনে মেয়ে সন্তান চাইলাম। বাসায় ফিরতেই শাশুড়ি আম্মা পুরো ঘরে আনন্দের বন্যা ভাসিয়ে দিলেন। শাশুড়ি আর স্বামী দুজনের মুখে যেন হাসি আর ধরে না। পরম উৎসাহে সবাইকে মিষ্টিমুখ করানো হলো। সবচেয়ে অবাক লাগলো শাশুড়ি আম্মা আর স্বামীর কথায়। এতদিন যাদের মুখে শুধুই অহংকার দেখেছি, আজ ওনারাই বেশ শান্ত আর নরম গলায় বললেন, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া, ছেলে হোক আর মেয়ে হোক, বাচ্চার মা যেন সুস্থ থাকে, এটা এখন আমাদের একমাত্র চাওয়া। আমি চুপচাপ দাঁড়িয়ে ওদের আনন্দ দেখছিলাম। মনের ভেতরে কোথাও একটা দোলাচল তখনও ছিল। সব সামলে নিয়ে ফোনটা হাতে নিয়ে বাবাকে ফোন করলাম। সুখবরটা শুনতেই ওপাশ থেকে বাবার কাঁপা কাঁপা গলার স্বর স্পষ্টভাবে পেলাম। বাবা আর মা কাঁদছিলেন আনন্দের বন্যায়। বাবা শুধু বললেন, মা রে, তুই নিজের যত্ন নিস, আল্লাহ তোকে বড় নিয়ামত দিয়েছেন। বাবার সেই সামান্য কথার ভেতরের পরম মমতাটুকু আমার বুকটা জড়িয়ে দিল। এরই মধ্যে খবর এলো মিথিলা তার শ্বশুরবাড়িতে বেশ ভালোই আছে। তবে এক অদ্ভুত সত্যও সামনে এলো। মিথিলার শ্বশুরবাড়িতে তার শাশুড়ির একগুচ্ছ রাজত্ব। উনি যা বলেন পুরো পরিবারে সেটাই শেষ কথা। আমার শ্বশুর শাশুড়ি সেখানে কোনো পাত্তাই পান না। ওনাদের মতামত বা অহংকার এই রাজপ্রাসাদের দরজার বাইরেই আটকে থাকে। তবুও সান্ত্বনা একটাই, মিথিলাকে তার শাশুড়ি খুব ভালোবাসেন আর আদরে রাখেন। নিজের মেয়ের সুখ দেখে আমার শ্বশুর শাশুড়িও আর কোনো কটু কথা বলার সুযোগ পেতেন না। এভাবে দেখতে দেখতে কেটে গেল 5টি মাস। আমার পেটের ভেতরের ছোট্ট প্রাণটি ধীরে ধীরে বড় হতে লাগলো। শাশুড়ি আম্মা আগের মতো আর কথায় কথায় খোঁচা দেন না, আমার খাওয়া দাওয়ার দিকেও নজর রাখেন। কিন্তু মনের কোণে সেই পুরনো ক্ষতগুলো তখনও তাজা। 5 মাস পার হতে গাইনোকোলজিস্টের কাছে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে আলট্রাসনোগ্রাম করার দিন এলো। ডাক্তার দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ, আপনার গর্ভের সন্তান একদম সুস্থ স্বাভাবিক আছে। আর আপনারা চাইলে একটা সুখবর দিতে পারি, আপনাদের কোল আলো করে ফুটফুটে একটি কন্যা সন্তান আছে। কথাটা শোনা মাত্রই আমার চোখে স্বস্তির পানি চলে এলো। যে প্রার্থনা আমি মনে মনে আল্লাহর কাছে করে এসেছি, আমার জন্য একটা মেয়ে সন্তানই হয়, আল্লাহ তা কবুল করেছেন। আমি বেশ ভয়ে ভয়ে শাশুড়ি আম্মা আর স্বামীর মুখের দিকে তাকালাম। মনে ভয় ছিল বংশের প্রদীপের জায়গায় মেয়ে সন্তান শুনে ওনাদের মুখ আবার কালো হয়ে যায় কিনা। কিন্তু ওনাদের প্রতিক্রিয়া দেখে আমি সত্যি স্তব্ধ হয়ে গেলাম। স্বামী আমার হাত দুটো শক্ত করে চেপে ধরে হেসে বলল, মেয়ে আছে, আমার ঘরে লক্ষ্মী আছে। আর শাশুড়ি আম্মা ডাক্তারের হাত ধরে আলহামদুলিল্লাহ বলে উঠলেন, সুস্থ সবল একটা নাতনি আমাদের ঘরে আসুক, এটাই আমাদের আনন্দ। মেয়ে তো ঘরে রহমত। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে গাড়িতে ওঠার পর আমি জানালার বাইরে তাকালাম। এতদিন যে খাঁচাটায় আমি বন্দি ছিলাম, যেখানে শুধু অপমান আর অবহেলার কান্না জমেছিল, আজ যেন সেই সোনার খাঁচায় একটা পরম পবিত্র আলোর রোশনি এসে পড়েছে। সত্যি কি সন্তান আসার খবরে এই পরিবারের সবার মন বদলে গেল, নাকি এই ছোট্ট লক্ষ্মীটি আসার আগে তার মায়ের সব অপমান মুছে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে? নিজের পেটে হাত রেখে মনে মনে বললাম, মারে, তুই আয়, তোর আসার পথ ধরে হয়তো আমার বাবা আর আমার আত্মসম্মান নতুন করে বেঁচে উঠবে। 5 মাসের অপেক্ষার পর দেখতে দেখতে সেই শুভ দিনটি এলো। আল্লাহর অশেষ রহমতে আমি একটা ফুটফুটে পরম সুন্দর কন্যা সন্তানের জন্ম দিলাম। বাচ্চার চাঁদের মতো মুখটা দেখে ঘরের সবাই আনন্দের সীমা রইল না।
খবর পেয়ে আমার বৃদ্ধ বাবাও ছুটে এলেন নাতনিকে দেখতে। ওনার চোখ দুটো দিয়ে তখন আনন্দের পানি ঝরছিল। কাঁপানো হাতে নাতনিকে কোলে নিয়ে পরম মায়ায় তার কপালে চুমু খেলেন। তারপর পকেট থেকে একটা ছোট্ট লাল ভেলভেটের বাক্স বের করে নাতনির হাতের আঙ্গুলে পরিয়ে দিলেন একটা ছোট্ট সোনার আংটি। আংটিটা ছিল খুবই চিকন, সোনার হয়তো খুব কম, কিন্তু আমি ভালো করেই জানি এই সামান্য আংটিটা জোগাড় করতেই আমার নিঃস্ব বাবার কতটা হিমশিম খেতে হয়েছে। নিজের কতটা না খেয়ে থাকার রক্ত জল করা টাকা এনে মিশিয়ে আছে, কিন্তু সেই পবিত্র উপহারটুকু আমার শ্বশুরবাড়ির লোকজনের মন ভরাতে পারল না। বাবা তখনও নাতনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই শাশুড়ি আম্মা মুখ বাঁকিয়ে প্রকাশ্যে বলে উঠলেন, ও মা, বেহাই মশাই, এ কেমন আংটি এনেছেন? আরেকটু চিকন বানালে তো চোখেই দেখা যেত না। কথাটা শুনে বাবার মুখের সেই পবিত্র হাসিটা এক লহমায় মিলিয়ে গেল। আংটিটা পরম আদরে পরিয়ে দেওয়ার পর এভাবে অপমানিত হয়ে বাবার একটা কথাও বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইলেন। আমার স্বামীও পাশে দাঁড়িয়ে শাশুড়ি কথায় একটু তাচ্ছিলের হাসি হাসল। মাঝে মাঝে এসে পরে কথায় কথায় খোঁচা দিত। তোমার বাবার নাতনিকে দেওয়া রাজকীয় উপহারের কথা তো এখনো মনে আছে। বাবার অপমান দেখে আমার বুকের ভেতরটা চুরমার হয়ে যেত, কিন্তু নাতনির মুখ চেয়ে বাবার কোনোদিন সেই কষ্টের কথা মুখেই আনেননি। সময় তার নিজস্ব নিয়মে বয়ে চলল। দেখতে দেখতে 5টি বছর কেটে গেল। আমার রাজকন্যা সবার ভালোবাসা আর আদরে ধীরে ধীরে বড় হতে লাগলো। 5 বছর পর আমি আবারও গর্ভবতী হলাম। পুরো পরিবারে আবারও আনন্দের আবহ। কিন্তু বিধাতা হয়তো আমার ভাগ্যে অন্য এক নির্মমতার গল্প লিখে রেখেছিলেন। যখন আমার গর্ভের 8 মাস, চলতে ফিরতে কষ্ট হয়, ভারী শরীর নিয়ে সাবধানে থাকতে হয়, ঠিক তখনই নেমে এলো সেই কালো অন্ধকার দিনটা। দুপুরবেলা হুট করে একটা ফোন এলো। ওপাশ থেকে বোনদের কান্নার আওয়াজ। আমার পরম শ্রদ্ধেয় ছায়ার মতো আগলে রাখা বাবা আর নেই। স্ট্রোক করে তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন। মুহূর্তের মধ্যে আমার চারপাশের পৃথিবীটা থমকে গেল। বিকেল 5টায় বাবার দাফন হবে। আমি 8 মাসের অন্তঃসত্ত্বা, একা বাসে বা অন্য কোনো যানবাহনে এই অবস্থায় রওনা হওয়া অসম্ভব। তাই দুপুরের পর থেকেই আমি পাগলের মতো কেঁদে কেঁদে আমার স্বামীকে ফোন করতে লাগলাম, তোমার পায়ে ধরি, প্লিজ তুমি একবার চলে আসো, আমাকে বাবার কাছে নিয়ে চলো। আমি আমার বাবারে শেষবারের মতো একটু দেখতে চাই। কিন্তু আমার স্বামীর মনে সেই আকুতি বিন্দুমাত্র দয়া জাগাতে পারল না। সে অবহেলা করে ঢিমে তালে অফিস থেকে বাসায় এলো বিকেল 3টায়। তৈরি হয়ে রওনা হতে হতে আরও দেরি হয়ে গেল। রাস্তায় তীব্র যানজট আর ওনার ঢিলে ঢালা ভাব, সব মিলিয়ে আমরা যখন আমার বাবার গ্রামে গিয়ে পৌঁছালাম, তখন ঘড়িতে রাত 7টা বাজছে। গ্রামের মানুষ আর আত্মীয় স্বজনরা আমার জন্য পথ চেয়ে বসে থেকে থেকে শেষমেশ বিকেল 5টার বদলে সন্ধ্যা 6টায় বাবাকে দাফন করে ফেলেছিল। 1 ঘন্টা অতিরিক্ত অপেক্ষা করেও তারা আমাকে আর দেখতে পায়নি। আমি যখন পৌঁছালাম, ততক্ষণে আমার পরম আদরের বাবা মাটির নিচে অন্ধকার কবরে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছেন। আমি মাটির উপর লুটিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। যে মানুষটা সারা জীবন 3 মেয়ের সম্মান বাঁচাতে নিজের রক্ত জল করে গেল, মেয়ের জামাইদের খোঁচা সহ্য করে গেল, সেই মানুষটার মুখটা শেষবারের মতো দেখার সুযোগটুকু আমার নিষ্ঠুর স্বামী আমাকে দিল না। আমার অঝোর কান্নার মাঝেও স্বামী শক্ত গলায় বলল, এ অবস্থায় তোমাকে এখানে রাখা যাবে না, শরীর খারাপ করবে, এখনই বাসায় চলো। সেই রাতেই আমাকে জোর করে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসা হলো। বাবা মারা যাওয়ার পর বুকের ভেতর সেই নির্মম আফসোস আর বিষাদময় কষ্টটা দাউ দাউ করে জ্বলে। আমার বাবা আমাদের জন্য সারাটা জীবন কত কষ্ট করেছেন, কত অপমান সহ্য করেছেন, অথচ আমি এত বড় হয়েও শেষ বিদায়ের দিনে বাবার মুখে একটু শেষ দেখা দেখতে পারলাম না। এই অপূর্ণতা, এই পাপবোধ হয়তো আমাকে আজীবন সোনার খাঁচায় বন্দি রেখে তিলে তিলে শেষ করে দিবে। বাবার মৃত্যুর সেই অপরিসীম কষ্ট আর শেষ দেখা না পাওয়ার হাহাকার বুকে চেপে রেখে কাটিয়ে দিলাম 2 মাস। তারপর আমার ঘর আলো করে এলো একটি ফুটফুটে সুন্দর ছেলে সন্তান। উথাল পাতাল কষ্টের মাঝেও যেন আল্লাহ আমার কোলটা আবার পূর্ণ করে দিলেন। সময় তার নিজের গতিতে বয়ে যেতে লাগলো। দেখতে দেখতে পার হয়ে গেল বহু বছর। সংসারের পরিবেশেও ধীরে ধীরে যেন একটা পরিবর্তন আসতে শুরু করলো। মিথিলার শ্বশুরবাড়িতে পাওয়া অপমানের পর থেকে এবং নিজের মেয়ের শ্বশুরবাড়ির অবস্থা দেখে শাশুড়ি আম্মা হয়তো নিজের ভুল বুঝতে পেরেছিলেন।
তাই আগের মতো আর খোঁচা দেওয়া বা খারাপ ব্যবহার করার প্রবণতা ওনার মধ্যে রইল না। সংসারের দিনগুলো বেশ শান্তভাবে কাটতে লাগলো। তবে সবচেয়ে চমৎকার যে বিষয়টা আমার চোখে পড়তো তা হলো আমার স্বামীর সাথে আমাদের বড় মেয়ে মীরার সম্পর্ক। আমার স্বামী দুনিয়ার সব কিছুর চেয়ে তার মেয়েকে বেশি ভালোবাসে, আর মীরাও তার বাবার অন্ধভক্ত। মেয়েটা যেন বাবারই প্রতিচ্ছবি। নিজের একটা প্রিয় খাবার হলেও একা খেত না, পরম যত্নে বাবার জন্য তুলে রাখত। বিকেলবেলা স্বামী অফিস থেকে ঘরে ঢুকলেই মীরা প্লেটে করে সেই খাবারটা তার সামনে এনে হাজির করত। নিজ হাতে বাবাকে খাইয়ে দিত, আর আমার স্বামীও পরম আদরে বড় হয়ে যাওয়া মেয়েকে নিজের হাতে খাইয়ে দিত। কখনো কখনো রান্নাঘরের কোণে দাঁড়িয়ে বাবা মেয়ের এই স্বর্গীয় ভালোবাসা দেখে আমার মনের অজান্তেই একটু হিংসা হতো। মনে মনে হাসতাম আর ভাবতাম, 9 মাস পেটে ধরে জন্ম দিলাম আমি, অথচ মেয়ে ভালোবাসার সবটুকু উজাড় করে দিল তার বাবাকে। তবে সেই হিংসা ছিল পরম তৃপ্তি। আমার ছেলেটাকেও তার বাবা খুব ভালোবাসে, আর আমি আমার 2 সন্তানকে চোখের মনি কোলে আগলে রাখি। দিন, মাস, বছর গড়িয়ে রাজকন্যা মীরা এখন আর ছোটটি নেই। দেখতে দেখতে সে বড় হয়ে গেল এবং তার এইচএসসি পরীক্ষা সামনে এসে পড়ল। পড়াশোনায় মীরা বরাবরই খুব মনোযোগী, রাত জেগে পড়ার অভ্যেস তার। আর মেয়ের পরীক্ষার এই সময়টাতে আমার স্বামীর যেন ঘুমই নেই। রাত 12টা মীরা যখন টেবিলে বসে পড়ছে, তখন আমার স্বামী নিজেই রান্নাঘরে গিয়ে দুধ গরম করে কফি মগের মতো করে মেয়ের টেবিলে দিয়ে আসতো। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, মারে, বেশি চাপ নিস না। মেয়ের প্রতি তার এই নিঃস্বার্থ টান দেখে মাঝে মাঝে বুকটা ভরে উঠত। যে মানুষটা একসময় আমার বাবার অনুভূতি বোঝেনি, আমার কষ্টের কদর করেনি, সেই মানুষটাই আজ নিজের মেয়ের জন্য এতটা পাগল। মেয়ের একটা হাসি, একটা চাওয়ার জন্য সে দুনিয়ার সব কিছু করতে রাজি। মীরার টেবিলে গরম দুধের মগটা রেখে স্বামী যখন ঘরে ফিরে এলো, আমি দরজার কোণে দাঁড়িয়ে ওনার দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, সন্তানের প্রতি ভালোবাসার এই রূপটা তো সবার বাবার ভেতরেই এক। আমার বাবাও তো ঠিক এভাবে আমাদের ভালোবাসতেন, আমাদের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিতেন। হঠাৎই জানালার বাইরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বুকটা হো হো করে উঠত। আমার বাবাও তো এভাবেই আমার জন্য সারাটা জীবন কষ্ট করে গেছেন, অথচ সেই বাবার বিদায়বেলায় তার সোনার খাঁচায় বন্দি মেয়েটি পাশে থাকতে পারেনি। বিছানায় শুয়ে থাকা স্বামীর শান্ত মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত আশঙ্কা আর প্রশ্নের দোলাচল বুক চেপে বসে রইল। আজ যে বাবা তার মেয়ের এক ফোঁটা চোখের পানি সহ্য করতে পারে না, সেই বাবার মেয়ে যখন একদিন বড় হয়ে পর হয়ে যাবে। মীরার এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। প্রতিটি পরীক্ষার দিন সকালে আমার স্বামী আমাকে তাড়া দিত মেয়ের পছন্দের নাস্তা রেডি করতে তাড়াতাড়ি। তারপর পরম যত্ন করে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়া, আবার হলের বাইরে টানা 3-4 ঘন্টা প্রখর রোদে দাঁড়িয়ে অপেক্ষা করা, সব সে একাই হাতেই করল। পরীক্ষা শেষে যখন মীরা হাসি মুখে বের হয়ে বাবার কাছে আসতো, আমার স্বামীর চেহারায় সেই ক্লান্তি যেন এক মুহূর্তে উধাও হয়ে যেত। পরীক্ষার ফলাফল বের হলো, আলহামদুলিল্লাহ। মীরা অত্যন্ত চমৎকার রেজাল্ট করলো। পুরো পরিবারে আবার আনন্দের জোয়ার। তার কয়েকদিন পর একদিন সন্ধ্যায় আমার শ্বশুরমশাই ঘরে একটা বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। ছেলে আমেরিকায় থাকে, খুব ভালো চাকরি আর মোটা অঙ্কের বেতন। শ্বশুরমশাই বেশ উৎসাহ নিয়ে বললেন, বিয়ের পরপরই মীরাকে আমেরিকায় নিয়ে যাবে। আমার নাতনি একদম রাজার হালে থাকবে। কথাটা শোনা মাত্রই আমার স্বামী বসা থেকে দাঁড়িয়ে গেল। এক মুহূর্ত বিলম্ব না করে বাবার সামনে গিয়ে স্পষ্ট ও কড়া গলায় বলল, না বাবা, এই বিয়ে হবে না। প্রথমত, আমার মেয়ে এখনই বিয়ে করার মতো বড় হয়নি, সে আরও পড়াশোনা করবে। আর দ্বিতীয়ত, কোনো প্রবাসীর সাথে বা এত দূরে আমার মেয়েকে আমি কখনোই পাঠাবো না। দুনিয়ায় বিপদ আপদ বলে কয়ে আসি না। হাজার হাজার মাইল দূরে আমার মেয়ে যদি কোনো বিপদ ঘটে, তখন আমি এখান থেকে কিভাবে পৌঁছাবো? কে আগলে রাখবে আমার মেয়েকে? আমার স্বামীর এমন স্পষ্ট আর দৃঢ় জবাব শুনে শ্বশুরমশাই আর দ্বিতীয় কথা বাড়াতে পারলেন না। পাত্রপক্ষকে বিনয়ের সাথে না করে দেওয়া হলো। বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। জানালার কাছে দাঁড়িয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবলাম, আজ যে মানুষটা নিজের মেয়েকে চোখের আড়াল করতে এত ভয় পাচ্ছে, একদিন যে আমার মতো আরেকটা মেয়েকে তার পরম আদরের বাবার কোল থেকে কেড়ে নিয়ে এই সোনার খাঁচায় বন্দি করেছিল, সে কি আজ বাবার অনুভূতির আসল অর্থ বুঝতে পারছে? এভাবে সময় এগিয়ে চলল। মীরা ভালো একটি সরকারি কলেজে অনার্সে ভর্তি হলো।
অনার্স প্রথম বর্ষে পড়া অবস্থাতেই আমার শ্বশুর শাশুড়ি আবার একটা পাত্রের খোঁজ নিয়ে এলেন। এবার ছেলে বিসিএস ক্যাডার, শান্ত, মার্জিত এবং দেখতেও বেশ সুদর্শন। সব দিক থেকে ছেলে একদম পারফেক্ট। পরিবারের সবার সাথে সাথে আমার স্বামীরও ছেলেটিকে বেশ পছন্দ হলো। এমনকি আমার মনটাও এক অজানা শান্তিতে ভরে গেল। যে কষ্টের জীবন আমাকে পার করতে হয়েছে, আমার মেয়ে যেন অন্তত তার স্বামীর সংসারে রাজরানী হয়ে থাকে। বিয়ের পাকা কথার দিনরাতে আমি মীরাকে একান্তে ডেকে নিয়ে গেলাম। উসখুস করে ওর মাথায় হাত বুলিয়ে আলতো করে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে মীরা, ছেলে তোর পছন্দ হয়েছে তো মা? তোর নিজের কিছু বলার আছে? মীরা লজ্জা পেয়ে মাথা নিচু করলো। তারপর আমার হাত দুটো চেপে ধরে স্নিগ্ধ হেসে বলল, বাবা আর তুমি যাকে পছন্দ করেছ, আমারও তাকেই পছন্দ মা। বাবার পছন্দের উপর আমার শতভাগ বিশ্বাস আছে। বাবা আমার জন্য যা বেছে নেবে সেটাই সেরা হবে। মেয়ের মুখের এই সরল বিশ্বাস দেখে চোখের কোণে জল চলে এলো। অবশেষে বিয়ের দিন তারিখ চূড়ান্ত হয়ে গেল। কিন্তু যেদিন থেকে বিয়ের দিন ধার্য হলো, ঠিক সেদিন থেকেই যেন আমার স্বামীর হাসি খুশি মুখটা আচমকা থমকে গেল। যে মানুষটার হাসিতে ঘর গমগম করত, সেই মানুষটা হঠাৎ কেমন যেন নীরব হয়ে গেল। অফিস থেকে ফিরে আর বিশ্রাম নিত না, সোজা মীরার ঘরে চলে যেত। নিজ হাতে মীরার বইয়ের তাক গুছিয়ে রাখত, তার টেবিলের কলমগুলো সারি বেঁধে সাজিয়ে রাখত। মীরা কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কাপড় চোপড় ঠিকঠাক আছে কিনা, সারা দিন শুধু মেয়ের এই তদারকি নিয়ে ব্যস্ত থাকত। বাইরে থেকে নিজেকে স্বাভাবিক দেখানোর আপ্রাণ চেষ্টা করলেও তার চোখের কোণে জমে থাকা সে না বলা ভয় আর কষ্টের ছাপ আমার চোখ এড়ালো না। একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখি স্বামী বিছানায় নেই। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি সে মীরার ঘরে রাত বোঝা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরের টেবিলে মীরা বই নিয়ে বসে আছে, আর বাইরে অন্ধকারে দাঁড়িয়ে আমার স্বামী নীরবে নিঃশব্দে ফোপাচ্ছে। মেয়ে পর হয়ে চলে যাওয়ার এই পরম যন্ত্রণা, পরম কষ্ট আজ একজন বাবাকে তিলে তিলে করে খাচ্ছে। আমি অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। আজ আর আমার মনে স্বামীর প্রতি কোনো ক্ষোভ নেই, শুধুই এক গভীর অনুশোচনার ছায়া। যে অপরাধ, যে অবহেলা সে একসময় আমার আর আমার বাবার সাথে করেছিল, আজ নিয়তি ঠিক সেই একই জায়গায় এনে তাকে দাঁড় করিয়েছে। নিজের বুকের মানিককে পর করে দেওয়ার ব্যথায় একজন বাবার কলিজা কতটা ছারখার হয়ে যায়, আজ সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিয়ের দিন যত ঘনিয়ে আসতে লাগলো, মীরার প্রতি তার বাবার টান আর আকুলতা যেন আরও বহুগুণ বেড়ে গেল। অফিস থেকে বাড়ি ফিরে লোকটা দিশেহারা হয়ে পড়ত। কোথায় মেয়ের একটু যত্ন নেওয়া যায়, কোথায় তাকে একটু বেশি ভালো রাখা যায়। বিয়ের মাত্র 2 দিন আগে বিসিএস ক্যাডার জামাইয়ের মা হুট করে আমার স্বামীকে ফোন করলেন। বেশ মেপে মেপে মিষ্টি গলায় বললেন, হ্যাঁ বেআইমা সাহেব, ছেলে তো ঢাকায় একটা নতুন ফ্ল্যাট নিয়েছে। তা বলছিলাম কি, ছেলের বেডরুমের ফার্নিচার আর সাজসজ্জাটা কি আপনারা একটু সাজিয়ে দেবেন? তাহলে আমাদের আর আলাদা করে দৌড়াদৌড়ি করতে হতো না। কথাটা শুনে আমার স্বামী এক মুহূর্তে থমকে গেল, কিন্তু পরক্ষণে নিজের মান সম্মান রক্ষা করা আর মেয়ের নতুন সংসারে যেন কোনো অপমান আর খামতি না থাকে সেই ভয়ে মুখে এক কৃত্রিম হাসি টেনে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপা, কেন নয়। আমার মেয়ের যেন কোনো কষ্ট বা অসুবিধা না হয় সে ব্যবস্থা আমি নিজেই করব। আপনি একদম চিন্তা করবেন না। ফোনটা রেখে সে আর এক মুহূর্ত দেরি করল না। সাথে সাথে বাজারে গিয়ে দামি সোফা সেট, খাটের আনুষঙ্গিক সাজসজ্জা আর ঘরের সব দরকারি দামি জিনিসপত্র কিনে ছেলের নতুন ফ্ল্যাটে পাঠিয়ে দিল। আমি পুরো দৃশ্যটাই দেখছিলাম। আমার বুকের ভেতরের পুরনো একটা ক্ষত যেন দাউ দাউ করে জ্বলে উঠল। মনে পড়ে গেল আমার সেই নিঃস্ব বাবার কথা, যিনি প্রতি ঈদে জামাইয়ের সংসারে মান সম্মান বাঁচাতে নিজের রক্ত জল করা টাকায় উপহার কিনে আনতেন, কিন্তু বিনিময়ে পেতেন শুধু তাচ্ছিল্য আর অপমান। আজ সে একই মান সম্মানের দায়ে আমার স্বামীও সাধ্যের বাইরে গিয়ে মেয়ের শ্বশুরবাড়ির আবদার মেটাচ্ছে। বিধাতা হয়তো এভাবে এক বাবার কষ্ট আরেক বাবাকে দিয়ে অনুধাবন করান। অবশেষে সেই হৃদয় বিতরক বিয়ের দিনটি চলে এলো। প্যান্ডেল ভর্তি আলো, সানাইয়ের সুর, মিষ্টির সুবাস, সবকিছুর মাঝেও যেন এক অচেনা হাহাকার চেপে বসেছিল পুরো বাড়িময়। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হলো। বরযাত্রী বিদায়ের সময় হয়ে এলো। আমার রাজকন্যা মীরা যখন বধূবেশে আমার সামনে এসে দাঁড়ালো, আমার চোখের বাঁধ ভেঙে গেল। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল।
মা, তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? আমাকে ক্ষমা করে দিও মা, তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকলে। আমি বুকে জড়িয়ে ধরে মেয়ের মাথায় হাত বুলিয়ে শুধু আল্লাহর কাছে দোয়া করলাম, আমার কষ্টের জীবনের ছায়াও যেন আমার মেয়ের ওপর না পড়ে। আমার থেকে বিদায় নেওয়ার পর মীরা তার বাবার দিকে এগিয়ে গেল। এতক্ষণ যে মানুষটা পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে সবাইকে সামলাচ্ছিল, মীরাকে সামনে দেখে ওনার সব বাঁধ ভেঙে গেল। মীরা দৌড়ে গিয়ে তার বাবাকে পরম আবেগে জড়িয়ে ধরল, আর অমনি আমার স্বামী ভেঙে পড়ল শিশুদের মতো কান্নায়। মেয়েকে বুকে চেপে ধরে লোকটা বুক অঝরে কাঁদতে লাগলো। মীরা বাবার বুকের ভেতর লুকিয়ে ফোপাতে ফোপাতে বলল, বাবা, আমার কথা মনে পড়লে কান্না করো না, তুমি নিজের যত্ন নিও বাবা, মার ভাইকে দেখিও। বাবা মেয়ের সেই বুক ফাটা কান্না, সেই স্বর্গীয় ব্যাকুলতা দেখে বিয়েবাড়ির একজন মানুষের চোখেও পানি আটকে রইল না। উপস্থিত আত্মীয় স্বজন, এমনকি বরের বাড়ির লোকজনের চোখও ভিজে উঠল। গাড়ি চলতে শুরু করলো। মীরা কাঁদতে কাঁদতে চোখের আড়াল হয়ে গেল। গাড়িটা চলে যাওয়ার সাথে সাথেই আমার স্বামী হঠাৎ যেন তার সব শক্তি হারিয়ে ফেলল। টাল সামলাতে না পেরে মেঝের উপর বসে পড়ল। আমি তার ছুটে গেলাম। ছোট বাচ্চার মতো আমার কোলে মাথা গুজে ডুকরে কেঁদে উঠল। ওনার পুরো শরীর কান্নায় থরথর করে কাঁপছিল। কাঁদতে কাঁদতে অপরাধীর মতো ফিসফিস করে বলছিল, আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে, আমার মীরা চলে গেল, আমি কিভাবে বাঁচব বলো তো? আমার কলিজাটা যেন কেউ ছিঁড়ে নিয়ে গেল। ওনার কাঁপতে থাকা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ওনার এই বুক ফাটা কান্না দেখে আমার নিজের বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠল। মনে পড়ে গেল সেই রাতের কথা, যেদিন আমার বাবা মারা যাওয়ার পর আমি একটু শেষ দেখার জন্য স্বামীর পায়ে ধরে কেঁদেছিলাম, কিন্তু সে আমাকে সময় মতো নিয়ে যায়নি। আমার বাবা তো সারাটা জীবন এভাবে নিজের কলিজার টুকরো সন্তানদের একটু ভালো রাখার জন্য নিঃশ্বাসের শেষ বিন্দু পর্যন্ত লড়ে গিয়েছিলেন। আজ নিজের কোলে স্বামীর এমন অনুশোচনা আর বাবার ছটফটানি দেখে একটাই সত্য উপলব্ধি করলাম, বাবার ভালোবাসা সব যুগে সব বাবার জন্য এক, কিন্তু পরম করুণাময় কাউকে কাউকে সেই ভালোবাসার মূল্যটা বোঝান চরম এক অনুশোচনার মধ্য দিয়ে। সংসারে এই সোনার খাঁচা আজ শূন্য, তবে এই শূন্যতার মাঝেও আজ আমার স্বামীর চোখের জলে ধুয়ে গেল বহু বছরের জমা হওয়া অহংকার আর অবহেলার কালো মেঘ। বিয়ের 2 দিন পর আজমিরাকে নতুন জামাইসহ নায়রে নিয়ে আসার দিন। সকাল থেকে আমার স্বামীর আর যেন তর সইছিল না। আমার ছেলে আর সে তৈরি হচ্ছিল মেয়ে বাড়ি যাওয়ার জন্য। রওনা দেওয়ার ঠিক আগে আগে মীরা ফোন করলো, লাজুক আর একটু ইতস্ত গলায় বলল, বাবা, এখানকার একটা নাকি নিয়ম আছে। মেয়ের বাবা প্রথমবার বেড়াতে আসলে সাথে করে বড় বোয়াল মাছ নিয়ে আসতে হয়, তুমি আসার সময় একটু দেখে নিয়ে এসো তো। কথাটা শুনেই আমার স্বামী বাজারে ছুটে গেল। মেয়ের আবদার বলে কথা, সারা বাজার ঘুরে একটাই বোয়াল মাছ পেল। সাইজ একদম বিশাল না হলেও বেশ ভালোই বড়। স্বামী মনে মনে একটু খিটখিট করছিল, ইস, আর একটু বড় মাছ পেলে ভালো হতো। মেয়ের শ্বশুরবাড়িতে আরও ভাব থাকতো, তাও বাজারে থাকা সবচেয়ে বড় বোয়াল মাছটাই সে অনেক বেশি দামে কিনে নিল। সাথে মিষ্টি আর দামি দামি উপহারের ডালি সাজিয়ে ছেলে আর স্বামী রওনা হয়ে গেল। মেয়ের শ্বশুরবাড়ি পৌঁছাতেই আমার স্বামী দেখতে পেল মীরা কিচেন রুমে ব্যস্ত হয়ে রান্না করছে। বাবাকে দেখে সব কাজ ফেলে দৌড়ে সে ওনাকে জড়িয়ে ধরল। কতদিনের অচেনা এক তৃপ্তিতে আমার স্বামী মীর মাথায় পরম মায়ায় হাত বুলিয়ে দিল। মীরার শাশুড়ির সাথেও তারা বেশ কৌশল বিনিময় করল, কিন্তু কিছুক্ষণ পরই ঘটে গেল সেই হৃদয় বিদারক ঘটনা। আমার স্বামী যখন ড্রয়িং রুমের দরজায় পা দিয়ে যাচ্ছিল, তখন শুনতে পেল পাশের ঘরে বসে মীরার শাশুড়ি তাদের এক আত্মীয়র সাথে বেশ উচ্চস্বরে কথা বলছেন। ওনার গলায় ঝরে পড়ছে চরম তাচ্ছিল আর বিষাদ। ও মা, মেয়ের বাড়ি এসেছে, তা মেয়ের বাড়িতে এসে এত ছোট মাছ কেউ আনে? এগুলো যদি পাড়াপড়শিরা দেখে, আমার বিসিএস ক্যাডার ছেলের আর মান সম্মান থাকবে আল্লাহ জানে। কে দেখে যে আমার সোনার টুকরো ছেলের জন্য এই পরিবার বেছে নিয়েছিলাম, আমার ছেলের সম্মানটাই এরা বাজারে বিক্রি করে দিল। কথাগুলো দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আমার স্বামীর কানে যেন ফুটন্ত তেলের মতো এসে পড়ল। মুহূর্তের মধ্যে তার পায়ের তলার মাটি সরে গেল। এত উপহার, এত খরচ, এত যত্ন, সব যেন এই একটা কথাতেই ধূলিসাৎ হয়ে গেল। যে মানুষটা সারা জীবন অন্যকে উপহার নিয়ে খোঁটা দিয়েছে,
তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আজ নিজের মেয়ের দরবারে দাঁড়িয়ে সে নিজেই সেই অপমানের শিকার হলো। মুখে একটা কথাও ফুটল না। এক অজানা অপমানে তীব্র যন্ত্রণায় লোকটা স্তব্ধ হয়ে গেল। সব অপমানের ধকল পার করে ভেতরের কষ্টটুকু পরম কৌশলে লুকিয়ে সন্ধ্যাবেলা মীরা আর জামাইকে নিয়ে এবাড়ি ফিরল। কিন্তু আসার পর থেকেই মানুষটা কেমন যেন অতিরিক্ত চুপচাপ হয়ে গেছে। কারো সাথে একটা বাড়তি কথা বলছি না। খাবারের টেবিলে বসেও দু এক লোকমা খেয়ে উঠে পড়ল। রাত তখন 1টা। ঘরের সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার স্বামী এখনো ঘুমায়নি। আমি হালকা পায়ে ঘর থেকে বের হয়ে বারান্দায় গেলাম। গিয়ে দেখি অন্ধকার বারান্দায় একাকী বসে আছে আমার স্বামী। তার দৃষ্টি আকাশের দিকে স্থির। আমি পেছনে গিয়ে আলতো করে ওনার কাঁধে হাত রাখলাম। নিচু গলায় বললাম, কি হলো, ঘুমাবে না? না ঘুমালে তো শরীরটা আরো দুর্বল হয়ে পড়বে। এমনিতেই তো এই কদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া কিছু করনি। কথাটা শুনে সে কোনো শব্দ করল না, শুধু ধীর থেকে আমার হাতটা ধরে নিজের পাশে বসালো। তারপর ধীর গতিতে আমার দিকে তাকালো। রাতের আবছা আলোতেও দেখতে পেলাম ওনার চোখ দুটো একদম রক্ত জবার মতো লাল হয়ে আছে। এক মুহূর্তের জন্য উনি আমার দিকে চেয়ে রইলেন। তারপর হুট করে আমার দুটো হাত নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে উঠলেন। ওনার পুরো শরীর কান্নায় থরথর করে কাঁপছিল। ফোপাতে ফোপাতে কাঁপানো গলায় বললেন, আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমার আর তোমার নিঃস্ব বাবার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। সেই ভুলের কোনো ক্ষমা হয় না। আমি জানি, আজ আমি নিজেই হাড়ে হাড়ে বুঝতে পারছি কত বড় পাপ আমি আমার শ্বশুরের সাথে করেছি। না বুঝিয়ে দিনের পর দিন তোমাকে খোঁচা দিয়েছি, কষ্ট দিয়েছি। আজ যদি নিজের মেয়ের বাবা না হতাম, এই পরম সত্যটা আমি জীবনেও বুঝতে পারতাম না। স্বামীর মুখে নিজের মৃত বাবার জন্য এমন অনুশোচনা আর অঝোর কান্না দেখে আমার চোখের বাঁধও ভেঙে গেল। আমি ওনার চোখের পানি নিজের আঁচল দিয়ে মুছে দিয়ে কাঁদতে কাঁদতে বললাম, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ বা অভিযোগ নেই। বিশ্বাস করো, আমাদের মেয়ে আর তোমার ভালোবাসার এই পবিত্র দৃশ্য দেখার পর আমার মনের সব কষ্ট ধুয়ে মুছে গেছে। ওনার কাঁধে হাত রেখে একটু সামলে নিয়ে বললাম, আমাদেরও তো একটা ছেলে আছে, কাল সেও বড় হবে। আমরা একদিন কারো শ্বশুর শাশুড়ি হব। পরম করুণাময়ের কাছে শুধু একটাই প্রার্থনা, আমরা যেন কোনোদিন কোনো বাবার মন ভেঙে সেই ভুল আর না করি। একজন বাবা যখন তার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠায়, সে শুধু একটা মেয়েকে বিদায় দেয় না, নিজের বুকের ভেতর জমে থাকা কলিজাটাও মেয়ের সাথে দিয়ে দেয়। হাজার অপমান আর কষ্টের মাঝেও কেবল মেয়ের একটু সুখের মুখ চেয়ে সেই বাবাকে হাসি মুখে অভিনয় করে যেতে হয়। আমার স্বামী আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে আরো শক্ত করে চেপে ধরল। রাতের নিস্তব্ধ বারান্দায় দুটি চোখ দিয়ে ঝরে পড়া পানি যেন অতীতের সব অন্যায়, অহংকার আর অপমানকে চিরদিনের জন্য ধুয়ে পরিষ্কার করে দিল। সোনার খাঁচার বন্দিনী আজ আর খাঁচায় বন্দিনী। মুক্তির আলো ছড়িয়ে পড়েছে ভালোবাসার অনুশোচনায়। সমাপ্ত। এখানেই গল্পটির সমাপ্ত টেনে দিলাম। কার কাছে কেমন লাগলো গল্পটি আশা করি জানিয়ে যাবেন। ধন্যবাদ।